আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। পোস্ট এডিটে আমরা কথা বলছি আজ তৃণমূল কংগ্রেসে মানস ভূঁইয়া, কনক দেবনাথ, মোহাম্মদ সৌরভ সহ এক ঝাঁক কংগ্রেসের তাবড় নেতা, দীর্ঘদিনের কংগ্রেস নেতা যে যোগ দিলেন সেই বিষয়টি নিয়ে এবং রাজ্য রাজনীতিতে তার ইমপ্লিকেশন। একটু আগে আমি কথা বলছিলাম বিশ্বনাথ বাবুর কাছে। বিশ্বনাথ বাবু যে জায়গাটায় মানে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন যে তারা তো একটা রাজনৈতিক দলের সিম্বলে কিছু মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে এলেন, তাদের সেই নির্বাচন তারা তো শুধু মানুষটিকে দেখে ভোট দেয়নি, সিম্বলে ভোট দিয়েছেন। তাহলে সেই অধিকার কে দিল এই ব্যক্তিকে যে সেটি তিনি বাজারে বিক্রি করছেন? বাজারে বিক্রি করার ব্যাপারটাও এসছে। আমি সুমনবাবু একটু ব্যাপারে আপনার বক্তব্য আগে শুনে নিই, যেখানে আমজাদ সাহেবের বক্তব্য যে মানস ভূঁইয়াকেও ভয়ই দেখানো হয়েছে। আপনি তো বলেছেন যে ভয় দেখানো হয়েছে। আমি আপনার কাছে স্পষ্ট জানতে চেয়েছি, আপনি বলেছেন হ্যাঁ ভয়েরই ওটা ফলশ্রুতি। মারাটা সবাই বুঝবে না, তো ওই জন্য বলছি নরহত্যা সংক্রান্ত। শুনবাবু, হ্যাঁ, যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখুন মানে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মানে এই যে আপনি হেডিংটা দিয়েছেন না, মা মাটি মানুষ, এই মানুষকে অপমান করা হয়েছে। মা মাটি মানুষ বলা উচিত ছিল। মা মাটি মানুষে উনি যোগ দিয়েছেন। হ্যাঁ, আর এই যে বলছি না মানস ভূঁইয়া পাশে, মানস বাবুর পাশে তার টাইটেলটাও দিয়ে দেওয়া উচিত। পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বাইরে যারা রয়েছে তারা তো নিশ্চয়ই সেখানে সেফ ফিল করছে না। যে দলে আছে সেই দলে তারা সেফ ফিল করছে না। যে কোনো সময় তারা তৃণমূল কংগ্রেসে আসতে পারে। মানে পরিস্থিতি আরো অন্য মানুষদের ডেফিনেটলি আসতেই পারে। যা দিনকাল প্রতিদিনের যা পরিবর্তন হচ্ছে যেভাবে, তাতে তো আসতেই পারে এবং তার অধিকার আছে। প্লিজ একটু আস্তে আমি আপনার সময় বলিনি। আর যে কথাটা মানসবাবু বলেছেন বর্ণে বর্ণে সত্যি। 1969 যখন কংগ্রেস ভাঙে, যে কথাটা কনকদাও বললেন, যে ওই আদি কংগ্রেস এবং নব কংগ্রেসের মধ্যে যখন বিভাজন হয়েছিল, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে নব কংগ্রেসই প্রতিষ্ঠিত হয়েছিল আদি কংগ্রেস হিসেবে। এবং 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে আপনি ধারাবাহিকভাবে দেখুন ইতিহাস কি বলে, মানুষ কি বলে। কংগ্রেসের মূল ধারটা এখন তৃণমূল কংগ্রেসে আছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের প্রাদেশিক দলের নাম এখন হয়তো জাতীয় স্বীকৃতি পেয়েছে। এই তো পশ্চিমবঙ্গের প্রাদেশিক একটা প্রদেশ, এটা তো অস্বীকার করতে পারবেন না। ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন সেটা জাতীয় স্তরে, সেটা তো অন্য কথা। আচ্ছা, সেই মডেলটা পশ্চিমবঙ্গে সাকসেসফুলি যিনি করেছেন, তার নেতৃত্বের প্রতি যদি মানুষের আস্থা আসে এবং কংগ্রেস থেকে তারা যদি দল যোগদান করেন, তাহলে খুব স্বাভাবিকভাবে এটা মনে নিতে হবে যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের যে পরিস্থিতি, তাতে যে দলে তারা রয়েছেন সেই দলে তারা সেফ ফিল করছেন না। এবং আমরা তো দেখছি যে যেভাবে কংগ্রেস চলছে, সেই কংগ্রেসের মধ্যে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যেভাবে অধীর চৌধুরী বা আব্দুল মান্নান যেভাবে কংগ্রেস চালাচ্ছেন, তার মধ্যে গণতান্ত্রিকতা কিছু নেই। আজকে আপনি বলুন না, পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে আমার মনে হচ্ছে কি দরকার ছিল? মানস ভূঁইয়া পদ পেয়েছেন, কংগ্রেসের তরফ থেকেই তো নাম গিয়েছিল, তাকেই তো বেছে নিয়েছেন স্পিকার। কোনো ভুল হয়নি। অধীর চৌধুরী যে প্রতিক্রিয়া আমাদের হাতে এসেছে, অধীর চৌধুরী কিন্তু বলছেন এতদিন সময় নিলেন কেন, আরো আগেই তো যেতে পারে। অধীর চৌধুরী কিভাবে সময়ের পরিপ্রেক্ষিতে, অধীর চৌধুরী নিজের দুর্গই তো ভেঙে গেছে পুরো। বহরমপুর পুরসভাও চলে গেছে, সে ব্যাপারে আমাদের কাছে প্রতিক্রিয়া আছে, কিন্তু সেটা আমাদের আজকের আলোচনার বিষয় নয়। আমি সুমনবাবু আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো অধীর চৌধুরীর বক্তব্য। যখন এই মানস ভূঁইয়ার দলবদল প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি বলেছেন? মানস ভূঁইয়া, সৌরভ সাহেবরা তৃণমূল দলে যে যাচ্ছে সেটা আমাদের জানা ছিল। মানস ভূঁইয়া এতদিন দেরি করে গেল, এটাই আমাদের কাছে প্রশ্ন, কেন তো দেরি করে গেল? নেত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার পর নেত্রীর নির্দেশ মতো তিনি আবার তৃণমূল দলে ফিরে গেছেন। তৃণমূল দলে যোগদান মানস ভূঁইয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের সবথেকে বড় কলঙ্ক। বেশ, মানে এখানে অধীর চৌধুরীর অভিযোগ হচ্ছে যে উনি কংগ্রেসে ছিলেন কিন্তু আদেশ পালন করছিলেন তৃণমূল কংগ্রেসে। কি বলছে? এটা তো ওনার ব্যাখ্যা। এই যে মোহাম্মদ সৌরভ, তাকে মুর্শিদাবাদের বুকে হারিয়েছে কে? জোটি হারিয়েছে। আপনি দেখবেন জোটি হারিয়েছে সেক্ষেত্রে। বিষ্ণুদেব, এইটা কি ধরনের ইঙ্গিত? এইটা যেটা অধীর চৌধুরীর এই অভিযোগ, এটা আপনি কি একটা কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই করি। তার আগে আমি একটা কথা বলতে চাই, তুই সব ভুলে যাও। যে লোকটার বিরুদ্ধে কোর্ট থেকে সমন বেরোলো, মানে নন অ্যাভেলেবল, যে মানে এক্সিকিউট করার দায়িত্ব হলো প্রশাসনের, মানে পশ্চিমবাংলা সরকারের পুলিশ দপ্তরের, যা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি ভাবো, আজকে মানস ভূঁইয়া সিম্পলি তৃণমূলে জয়েন করবে, তার জন্য তার বিরুদ্ধে কিন্তু অ্যারেস্ট কার্যকারী হচ্ছে না। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কাটোয়ার বিধায়ক, তার বিরুদ্ধে মার্ডারের মামলা,
এক্সিকিউট হচ্ছে না, আর তুমি মানে আমার প্রশ্ন হচ্ছে সব গুলি মারো, তোমার একটা আইনের শাসন তো থাকবেই, সেটা মানুষ ভুইয়া হতে পারে, বিশ্বনাথ চক্রবর্তী হতে পারে, XYZ হতে পারে। ঘুরিয়ে কি আপনি আমজাদ সাহেবের অভিযোগকে এন্ডোর্স করছেন যে আসলে ওই ওয়ারেন্টের ভয় দেখিয়ে অ্যারেস্ট করা? আমি তোমায় বলছি যে মানুষ ভুইয়ার ধারাবাহিক যদি তুমি মানে যে মানুষ ভুইয়া সূর্যকান্ত মিশ্রকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করেছে একমাত্র ব্যক্তি, যে মানুষ ভুইয়ার জন্য CPIM এর কাস্তেয়াতুরি তারা চিহ্নের সমর্থকরা লড়াই করেছে, যার ভোট নিয়ে মানুষ ভুইয়া জয়লাভ হলো, সেই মানুষটা অল্প সময়ের মধ্যে যে পরিবর্তনটা আসলো শুধুমাত্র মার্ডারের মামলার প্রেক্ষিতে। কিন্তু উনি বলছেন যে জগাই মাধাই, উনি যে জগাই মাধাই থিওরি দিচ্ছেন। আমি তোমায় বলছি শুধু বাঁচার মানে আমি জেলে বাঁচবো না, জেলের বাইরে সেই লাল ঘোলা উচিত না। মঙ্গলকোটের আলপথে যে দৌড়টা হারমাদ্রা করিয়েছিল CPM এর হারমাদ্রা, সেটাও তো মানুষ ভুইয়া বলেননি। তা সেই পিরিয়ডে তিনি দলের কথা শুনেছেন, দলের নেতৃত্বের কথা শুনেছেন, সেই অনুযায়ী চলেছেন, সেটা তো ভুল না, সেই কাজটা তো ভুল না। আমি তোমাকে পরিষ্কার করে বলছি মানুষ ভুইয়া এই আচরণগত পরিবর্তনটার কারণ কি হতে পারে? একজন পোরখা রাজনীতিবিদ তার আগাম জামিন আদালত রিজেক্ট করলো, ওয়ারেন্ট ইস্যু করলো, তিনি XYZ যে কেউ হতে পারেন, একজন সাধারণ মানুষ হতে পারেন, একজন বড় পলিটিক্যাল লিডার হতে পারেন, একজন ক্রিমিনাল হতে পারেন। রাজার দায়িত্ব কি? রাজ্য শাসন করা, তার বিরুদ্ধে যে হাইকোর্ট যে তার আগাম জামিন যা বাতিল হলো তাকে অ্যারেস্ট করা, কিন্তু তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়ালেন, পুলিশ একদিনও তাকে খুঁজলো না। এটা যদি অন্য কারোর ক্ষেত্রে হতো, পুলিশকে এভাবে নীরবদর্শক থাকতে কিন্তু আমরা তো দেখেছি এরকম একই রকম অ্যারেস্ট ওয়ারেন্ট অধীর চৌধুরীর বিরুদ্ধে ছিল, সেই সময় বিতর্ক হয়েছে, আমার মনে আছে অধীর চৌধুরী যেখানে বসে বুদ্ধদেব ভট্টাচার্য তার পিছনের চেয়ারে বসে বিতর্ক হয়েছিল, যখন আলিমুদ্দিনে ঘুরছে ওই থাকার পরে পুলিশের ভুলে গেছে। আরে বামফ্রন্ট সরকারের আমলেই বামফ্রন্টের সময় একজন মন্ত্রী যিনি মন্ত্রী ছিলেন রোজ রাইটার্স বিল্ডিং এ আসতেন, তাকে 3 বছর খুঁজে পাওয়া যায়নি, তাকে পুলিশ খুঁজে দেখেনি। দক্ষিণ দিনাজপুরের এক সরকারের আমলেই তাকে জামিন নিতে লেভেতেই আছে, অর্থাৎ বাম আমলের যত করাপশন। আচ্ছা আমার কথা হচ্ছে ওটা তৃণমূল আমলে থাকবে না। শুনুন বিষয়বাবু, বাম আমলের প্রশাসন কেমন ছিল, তৃণমূল আমলের প্রশাসন কেমন আজকের আলোচনার বিষয় না, কিন্তু মানে মূল আলোচনার বিষয় কনকবাবু মূল আলোচনার বিষয় ভয় দেখানোর ফলে ওই নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে কি মানুষ ভুঁইয়াকে তৃণমূলে টানা হয়েছে? কিন্তু এই প্রশ্নে তো উত্তর এইভাবে আসছে না যে কনক দেবনাথকে কি দেখানো হলো। কথাটা হচ্ছে যে তো সেই জায়গাটায় মানুষ ভুঁইয়া এত ঠুনকো একটা নাম নয়। মানুষ ভুঁইয়াকে এইভাবে একটা মার্ডার কেস দিয়ে, আমি যদ্দূর মানুষকে চিনি, একসময় বামপন্থীরা নীলরতন সরকার হসপিটালে ডাক্তার মানুষ ভুঁইয়াকে বেঁধে রেখেছিল। মানুষ ভুঁইয়া কিন্তু সেদিন বো ডাউন করেনি। মানুষ ভুঁইয়া দীর্ঘদিন সবংয়ের বুকে দাঁড়িয়ে নিজে লড়াই করে সবংয়ের মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের বিরুদ্ধে লড়াই করেছেন। তাহলে আপনি আমাকে বলুন, তাহলে আমি আপনার ব্যাখ্যা বুঝে গেছি, এরপরে আপনি আরো 4 লাইন বলবেন, কিন্তু একই অ্যাঙ্গেলে বলবেন। আমার প্রশ্ন হচ্ছে যে বিশ্বনাথ বাবু কেন এই প্রশ্ন তুলছেন? মানুষ বাবু নয়, রাজনৈতিক কারণ থাকতে পারে। বিশ্বনাথ বাবু তো কোনো রাজনীতির রাজনৈতিক বিশ্বনাথ বাবু রাজনৈতিক কারণ নেই, এটা আপনাকে বলল কে? যতখানি ভাববেন বিশ্বনাথ বাবুর রাজনৈতিক কি কি ক্রিয়াকলাপ আছে, বিশ্বনাথ বাবু কি চাইছেন কি করে, না আপনি একদিনে তৃণমূলের যদি সমস্ত দায়িত্ব নিয়ে নেন যে বিশ্বনাথ চক্রবর্তীর বিরুদ্ধে একটা কমিশন বসাতে হবে, একদিনে তৃণমূল এসে তৃণমূলের নয়া তৃণমূল গুলো আরো ডেঞ্জার। বিশ্বনাথ বাবু এত প্রভাবশালী মানে নয়, একদিনে বিশ্বনাথ বাবুর বিশ্বনাথ চক্রবর্তীকে মাথায় তুলে রাখতো, যে কনকনাথ বিশ্বনাথ চক্রবর্তী একটা লেখা বেরোলে সঙ্গে সঙ্গে বলতো দাদা খুব ভালো লিখেছে, আর যে কনকনাথ বিশ্বনাথ চক্রবর্তীর কথায় বলতো এই কনকনাথ একদিনের মধ্যে
তৃণমূল কংগ্রেসে জয়েন করে মনে হলো যে তার আছে দেখে মনে একমাত্র এই অভিযোগ আনেননি, বিশ্বনাথ বাবু একা এই অভিযোগ আনেননি যে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্টের ভয় এখানে একটা বিশেষ কার্যকরী ভূমিকা নিয়েছে। একই কথা কিন্তু আমজাদ দাও বলেছেন। আমজাদ সাহেব রীতিমতো একজন বর্ষিয়ান আইনজীবী, উনি একজন বর্ষিয়ান আইনজীবী, কিন্তু উনিও কিন্তু একই কারণ দেখিয়েছেন। না, উনি আইনজীবী নন, উনি কংগ্রেসের প্রতিনিধি। আগে উনি কংগ্রেসের প্রতিনিধি আর তারপরে উনি আইনজীবী। এখানে যদি আগে আইনজীবী হয়ে আসতে রাজনৈতিক এবার আমজাদ সাহেবের জবাব। ভেরি সরি, আমি প্রথমে আইনজীবী তারপরে কংগ্রেস, হ্যাঁ তাই না? হ্যাঁ, আমি আমার কংগ্রেসের সম্পর্কে সমালোচনা করি। আপনি আগে আপনি নিজে ক্লিয়ার করুন, আপনি কংগ্রেসই না আইনজীবী? না কনক প্লিজ, আইনজীবী আর কংগ্রেস দুটো এক জিনিস নয়। আমি নিজেই সমালোচনা করছি এবং তুমিও বোধহয় 24 ঘন্টা হয়নি এখনো, তাই না? না আমি বলি কংগ্রেসে এমন অনেক আছে পাসপোর্ট লিখতে গেলে তাদের ওই যেখানটা প্রফেশন সেখানে লিখতে হয় কংগ্রেস করি, রাইট? আমি তা না, বুঝে গেল? ব্যক্তিগতভাবে আমি আপনাকে আমি বলতে চাই না, ব্যক্তিগত বলি আমার প্রশ্নের জবাব দিন। আপনি পার্থবাবু এই কথাটা বলতে দিন। জগাই মাধাই থিওরি, পার্থবাবু কংগ্রেসে একটা কালো পাহাড় হ্যাঁ আর এ রাজ্যের জগাই মাধাই, এই জন্য কংগ্রেসটা থেকে ওই যে ভূতের বাড়ি, ওই ভূত থেকে সবাই পালাচ্ছে। পার্থবাবু 1 মিনিট, না আমি আমজাদদার একটা কথা বলি। আমজাদদা যাদের কথা বলছেন, এই আমজাদদা কিন্তু তৃণমূল কংগ্রেসে গিয়ে এই আবার সেই পার্সোনালি হিট করতে আরম্ভ করলি, কাটেনি, তিনি আবার কংগ্রেসে ফিরে এসেছেন। ইতিহাস যদি দেখেন আমজাদদাকে আপনারা, আমি বললাম এই জবাবটা দেব, ব্যক্তিগতভাবে এই জবাবটা দিতে হবে, আমি ব্যক্তিগতভাবে এই জবাবটা কিন্তু আমাকে দিতে হবে, আমি এই জায়গায় আসতে চাইছি না। এই যে আমি জবাবটা দিচ্ছি, আমজাদদা হচ্ছে সেই রকম একজন কংগ্রেসী যে ইন্দিরা গান্ধী সম্পর্কে একটু আগে কথা উঠলো না, 1969-এর গল্প কেউ একটা বললেন, সেই ইন্দিরা গান্ধীর চোখের সামনে দাঁড়িয়ে এসে বলে আসতে পারে যে আমি তোমার দলে থাকলাম না। তার কারণ হচ্ছে পশ্চিমবাংলার মানুষের কান্না, বামফ্রন্টের বিরুদ্ধে তোমার যে আন্দোলন করাটা উচিত ছিল সেটা তুমি করছো না। এই আমজাদ সাহেবই আবার তৃণমূল কংগ্রেসে যায় কখন? যখন বলে যে পশ্চিমবাংলার মানুষের প্রথম কথা হচ্ছে যে ওই বিজেপি কিংবা অন্য কেউ সেটা পরে বোঝা যাবে, আগে পশ্চিমবাংলায় এই মানুষ কিছু মনে করো না, আমি আমার পলিটিক্যাল স্ট্যান্ডটার কথা বলছি। সেই আমজাদ সাহেবই কিন্তু বলতে পারে এই যে প্রথম কথা হচ্ছে এদের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে কংগ্রেসকে আগে সামিল হতে হবে। যখন তুমি পাচ্ছ না, যখন তুমি করছো না, তখন সেই লড়াইটা যে করছে আমি তার সঙ্গেই যাব। সেই আমজাদ সাহেবই পারে যে মমতা ব্যানার্জি যখন সে বিজেপির সঙ্গে ঘরকন্যা করতে যায়, সে পরিষ্কার করে বলতে পারে এইটা নয়, ভারতবর্ষের মানুষের এইটা আরাধ্য নয়, সেই জন্য সে ছড়িয়ে আসতে পারে। আমরা আজকে আমজাদ আলীকে নিয়ে আলোচনা করছি না, কনকবাবু বোঝার চেষ্টা করুন। আজকে বরং এই টেবিলে আপনি অনেক বেশি প্রবাহমান ধারাটাকে শোনো, প্রবাহমান ধারাটা একটু প্রবাহমান ধারাটা। আমাদের একটা বিজ্ঞাপন বিরোধীর সময় হয়েছে, বিজ্ঞাপন পেরিয়ে তাহলে আসতে হবে আপনার কাছে। ঠিক আছে, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতির পর আবার কথা হবে। এই আলোচনার টেবিলের সঙ্গে থাকুন।